ওকে, তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। আমরা ফার্স্ট ক্লাসে, আচ্ছা আজকে প্রথম কেউ আসছেন? প্রথম ক্লাসে ছিলেন না আপনি? আচ্ছা, এটা কোনো অসুবিধা নেই। প্রথম ক্লাসে যা আছে এটা ভিডিও দেখলেই পেয়ে যাবেন, আপনার গ্রুপে ভিডিও দেওয়া আছে। আচ্ছা, আমি আবার দিয়ে দিব। অ্যাড নেই, আজকে অ্যাড হয়ে যাবে, অফিসে বললে অ্যাড করে দিব আপনাকে। ওকে, তো আমরা আমার এখানে যে চেহারাটা এখন দেখতে পাচ্ছেন, এখানে যে চেহারাটা দেখা যাচ্ছে, আপনারা সবাই এই পর্যায়ে আসছেন, তাই তো? এই জায়গায় এসছেন। এখন ড্যাশবোর্ডটা সবাই চিনে গেছেন, তাই তো? ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে কি কি আছে দেখেন। ড্যাশবোর্ডে দেখেন, এইটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে ক্লিক করলে এখানে ড্যাশবোর্ডে নর্মালি কি থাকে, ভিতরে যত কাজ করেন এগুলোর একটা সামারি থাকে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডটা এখনো আমাদের কারো ডেভেলপ হয় নাই, মানে আমরা তো আসলে কাজই শুরু করি নাই। যখন আমরা কাজ করতে থাকবো আস্তে আস্তে, তখন আপনি এই ড্যাশবোর্ডের এই জায়গাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কোম্পানির অবস্থাটা কি, আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে। ড্যাশবোর্ডের পরে আছে কি বলছে, বিজনেস। এখানে দেখেন বলছে বিজনেস। বিজনেস যদি আমরা ক্লিক করি তাহলে এই জিনিসগুলো আসে, ইনভয়েস, বিলস টু পে, আর একটা এই যে দেখেন এখানে 1 2 3 4 চারটা সেকশন আছে, তাই না? এই চারটা সেকশন নিয়েই মূলত আমরা অ্যাকাউন্টিং এর কাজগুলো করব। এটা যখন আমরা কাজ করবো আস্তে আস্তে দেখতে পাবেন, আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি। এরপরে আছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং কি জিনিস? এই অ্যাকাউন্টিং এর মধ্যে আমরা ফাংশনাল কিছু পাবো না, কিন্তু আমরা অনেক কিছু পাবো, যেমন রিপোর্ট, অ্যাডভান্স পাবো। অ্যাডভান্সে কী কী কাজ করা যায়, দেন এই যে চার্ট অফ অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাসেট, প্রফিট অ্যান্ড লস, মানে অনেক ধরনের রিপোর্ট, চার্ট অফ অ্যাকাউন্ট, লেজার, এগুলো সব পাবো আমরা অ্যাকাউন্টিংয়ে। এই যে প্রজেক্ট, এই প্রজেক্টটা আসলে আমাদের এখানে শেখার মানে সুযোগ খুবই কম, কারণ এই প্রজেক্টটা আপনার অ্যাডভান্স, মানে এটার জন্য আরও $60 পে করে শিখতে হয়। এখন এখানে যতটুকু আসে আমি শেখানোর চেষ্টা করবো। ওকে, এর বাইরে যদি কিছু আসে, যদি কোনো ক্লায়েন্ট বলে, তখন আপনার গ্রুপে যোগাযোগ করবেন, আমি তখন বলে দেবো, এগুলো অসুবিধা নেই। আর এগুলো ও জানে যে এটা আপনি পুরোপুরি শিখতে পারবেন না, ও তখন আপনাকে হেল্প করবে যে আমি বলে দিচ্ছি তুমি এটা এইভাবে করো। ওকে, আর হচ্ছে কন্ট্যাক্টস। কন্ট্যাক্টসের মধ্যে দেখেন বলছে অল কন্ট্যাক্টস, কাস্টমার, সাপ্লায়ার। তো আমাদের পার্টি হচ্ছে তিনটা পার্টি। এই সফটওয়্যার নিয়ে কাজ করলে এর বেশি পার্টি হবে না, তিনটেই পার্টি। একটা পার্টি হচ্ছে আমার সাপ্লায়ার বা ভেন্ডর, যার কাছ থেকে আমি প্রোডাক্ট কিনি। সাপোজ ধরেন এই প্রোডাক্টটা আমি একজনের কাছ থেকে কিনবো, আমি নিজে একটা পার্টি, আমার কাছে থাকবে, আরেকজনের কাছে সেল করবো। ওকে, মানে এইখানে আপনার ট্রেডিং বিজনেস, মানে আপনার একদম ফিনিশ গুড কিনবেন, কিনে বিক্রি করবেন। এখন যদি আপনার এরকম প্রয়োজন হয় যে ম্যানুফ্যাকচারিং রিলেটেড কিছু থাকবে, ধরেন আপনার ফ্যাক্টরি আছে, তো এই প্রোডাক্টটা তাহলে আপনি কিনছেন না, আপনি র ম্যাটেরিয়াল কিনবেন, কিনে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করবেন। সেইটার সফটওয়্যার কিন্তু এই কুইকবুক বা জেরো না, এটার সফটওয়্যার আলাদা। হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং রিলেটেড কোনো কিছু আপনি এখানে করতে পারবেন, এখানে অপশনটা নাই। তাহলে যদি এরকম কিছু হয় তাহলে কি করবেন? সেক্ষেত্রে আপনার অন্য সফটওয়্যার ইউজ করতে হবে। যেমন আপনার ইআরপি আছে, ওরাকলের ইআরপি আছে, অনেক কোম্পানির ইআরপি আছে, কাস্টমাইজ সফটওয়্যার ইউজ করতে হবে। অথবা ম্যানুফ্যাকচারিং করা, মানে অ্যাকাউন্টিং করা যায় এরকম সফটওয়্যার ইউজ করতে হবে। তো আমরা যে দুটো সফটওয়্যার নিয়ে মূলত কাজ করব, এই দুটো হচ্ছে স্মল মিডিয়াম বিজনেসের জন্য। যদিও জেরোতে অনেক বড় বড় কোম্পানির কাজ করা যায়, অনেক বড় হিসাব করা যায়, কিন্তু ম্যানুফ্যাকচারিংটা পাবেন না, কুইকবুক বা জেরোতেও পাবেন না। ওকে, এগুলোর জন্য সফটওয়্যার আলাদা। তো এখন আমরা মূলত এই জিনিসগুলো বুঝলাম। এখানে দেখেন একটা প্লাস, একটা আইকন দেখা যাচ্ছে, এই প্লাসে যদি ক্লিক করেন দেখেন আরও কিছু অপশন আসবে। প্লাস মানে হচ্ছে প্লাস নিউ, এখান থেকে নিউ কিছু আইটেম নিয়ে কাজ করা যাবে, এগুলো নিয়ে আমরা কাজ করব। এটা হচ্ছে সার্চ। সার্চ বলতে আপনি ধরেন জেরোর মধ্যে কিছু একটা সার্চ করবেন, ঠিক আছে? যেমন ধরেন রিপোর্ট, এখানে আছে অল রিপোর্ট, আপনি সার্চ করেন। দেখেন এখানে রিপোর্টের যতগুলো প্যাটার্ন আছে, যা যা রিপোর্ট চান আপনি সব চলে আসছে এখানে। তার মানে জেরোর মধ্যে যা আছে, আপনি যদি মানে অনেক সময় ফাংশন থেকে যেতে আপনি ভুলে যান, সেক্ষেত্রে সার্চে গিয়ে সার্চ করলে এটা পেয়ে যাবেন। এটা হচ্ছে নোটিফিকেশান, যদি কোনো নোটিফিকেশান আসে সেটা।
আর এটা হচ্ছে হেল্প। এই হেল্পটা কি জিনিস, এখানে ধরেন এটা আপনি এখনই খুব ভালো ব্যবহার করতে পারবেন না, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, ধরেন জেরোর কোনো একটা ফাংশন আপনি ভুলে গেছেন, ঠিক আছে, সেইটা এখানে সার্চ করলে ও এই ব্যাপারে আপনাকে হেল্প করবে। কেমন, ধরেন জার্নাল, ও তখন এখানে আপনাকে বলবে জার্নাল রিলেটেড কি কি কাজ আপনি করতে পারবেন বা কোথায় কি পাবেন, ঠিক আছে, এটা হচ্ছে হেল্প। হ্যাঁ, একটা হলো সার্চ, একটা হেল্প। আর এই যে অনেকগুলো ডট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কানেক্টেড অ্যাপ। এখানে এই জেরোর সাথে অনেক অ্যাপ কানেক্টেড করে রাখা যায়, মানে জেরো চালানোর জন্য আর অনেক সুবিধা আছে, অনেক কিছু আপনি কানেক্টেড করে রাখতে পারবেন। যেমন দুইটা সফটওয়্যার কথা বলি, একটা হচ্ছে ডেক্সট, DEXT, ডেক্সট, আর একটা হচ্ছে হাবডগ। এই সফটওয়্যারগুলোর আলাদা সাবস্ক্রিপশন ফি আছে। ধরেন আপনি একটা ডেস্ক নিতে গেলে মাসে দেখা যাবে $30-35 লাগে মান্থলি ফি। এটা এই জেরোর সাথে কানেক্ট করে রাখতে পারবেন। এখন এটা সুবিধাটা কি, আপনি একটা তো $30 দিয়ে জেরো কিনছেন, মান্থলি দিচ্ছেন, পাশাপাশি আবার ডেস্ক কিনবেন কেন? এগুলো হচ্ছে কিরকম, ধরেন আপনার আমার সাথে আছে কিনা, আছে মনে হয় একটা। আচ্ছা, আমার অনেক সময় বিভিন্ন জায়গায় পারচেজ করলে যে এরকম কি দেয় না, থার্মাল বিল দেয় না, যে কোনো বিল, হ্যাঁ, কিন্তু সেটা লেখা হতে হবে ইংরেজিতে, বাংলায় লিখলে আমরা চিনবে না। ইংরেজিতে লিখে ধরেন আমি এটাকে ছবি তুলব, জাস্ট একটা পিকচার ছবি তুলে আমি এটা ডেস্কে আপলোড করব। ডেস্ক কানেক্ট করা আছে কার সাথে, জেরোর সাথে। তাহলে ও অটোমেটিক্যালি এটাকে ডিটেক্ট করবে যে এটা আমার ইনভয়েস নাকি বিল, মানে আমি এটা পারচেস করছি নাকি আমি ইনকাম করছি, সেলস করছি, এটা ডিটেক্ট করে, এবং এখানে যে পার্টির নাম লেখা আছে, ধরেন যে শপ বা যার নাম লেখা আছে তাকে সে ডিটেক্ট করবে যে এটা সাপ্লায়ার নাকি ভেন্ডর, সরি ভেন্ডর নাকি কাস্টমার, ডিটেক্ট করে অটোমেটিক্যালি সে জায়গা মতো বসিয়ে দেবে। মানে আপনাকে ইনভয়েস সেলস কিচ্ছু দেখাতে হবে না, অটোমেটিক্যালি ওখানে যা বসিয়ে দেবে। তো এই যে একটা সুবিধা, বিশাল সুবিধা, কিছুই করতে হয় না। এই সুবিধা আবার ক্লায়েন্টকে বলা যাবে না, ক্লায়েন্টকে বললে আপনার বেতন বাদ দিয়ে ও $40 দিয়ে একটা ডেস্ক কিনে ফেলবে। হ্যাঁ, ও জানে কিন্তু ওটা ইউজ করতে পারে না। আপনি যদি কখনো ক্লায়েন্টের সাথে আপনার যোগাযোগ হয়, কথা হয়, দেখবেন ইউরোপ, আমেরিকার, কানাডার ম্যাক্সিমাম মানে মানুষ এই টেকনোলজির ব্যাপারে খুব বেশি সাউন্ড না। অনেকে আছে হোয়াটসঅ্যাপ ইউজ করতে জানে না, ঠিক আছে। আপনাকে একটাই বলি, যেমন আমার একটা স্টুডেন্ট আছেন, ভদ্রমহিলা, মানে স্টুডেন্ট ছিলেন আর কি, ওনার সাথে আমার কোর্স শেষ, উনি এখন একটা অ্যাকাউন্টিং ফার্মে জব করেন কানাডাতে। ওকে, তো উনি আমাকে অনেক সময় অনেক গল্প বলেন আর কি ওখানকার। তো যেটা হচ্ছে যে ওখানে কি হয়, কানাডাতে বা ইউএসএতে এটা কথার কথা বলে আর কি, রাস্তার মোড়ে মোড়ে অ্যাকাউন্টিং ফার্ম আছে, মানে অনেক অ্যাকাউন্টিং ফার্ম আছে। তো ওরা এত অলস, ওরা নিজের ফাইলটা নিজে কখনো, ওদের এখানে সব টেকনোলজি বেস, নিজে কিচ্ছু করে না। ওরা ওই বছরে 300, 500, 1000 ডলার চুক্তি করে, ওরা যা খুশি করে করুক, ও শুধু বছরে টাকাটা দিয়ে। হ্যাঁ, আপনাকে একটা বলি, কুইক বুক যে কোম্পানি, ইনটুইট বলে একটা কোম্পানি আছে, ইনটুইটের একটা প্রোডাক্ট হচ্ছে কুইক বুক। ইনটুইট হচ্ছে মাদার কোম্পানি। এই ইনটুইটের আরও কিছু প্রোডাক্ট আছে কুইক বুকের মধ্যে, যেমন টার্বোট্যাক্স বলে একটা অ্যাপ আছে, অ্যাপ। এই টার্বোট্যাক্স অ্যাপ দিয়ে আপনার ইউএসএ, কানাডার টোটাল ট্যাক্স সিস্টেম চলে একটা অ্যাপ, বুঝতে পারছেন? ওরা ক্যালকুলেট করে সম্পূর্ণ এই টার্বোট্যাক্স দিয়ে। এটা গভর্নমেন্টের সাথে অ্যালাইন করা, হ্যাঁ, গভর্নমেন্টের যে আমাদের যেমন এখানে কি আছে, এনবিআর তো মনে হয় বিলুপ্ত হয়ে গেছে, বা যাই হোক যারা ট্যাক্স নেয় ওদের, মানে এরকম ইউকেতে বলে HMRC। হ্যাঁ, HMRC হচ্ছে ওই যে ট্যাক্স কালেক্টর আমাদের এনবিআর এর মতো। এটা হচ্ছে ইউকেতে। ইউএসএতে বলে IRS, ইন্টারনাল রেভিনিউ অ্যান্ড রেভিনিউ সিস্টেম বা এরকম কিছু একটা, IRS বলে হচ্ছে ইউএসএতে। কানাডাতে বলে CRA, ক্যানাডিয়ান রেভিনিউ এজেন্সি। তো এরা গভর্নমেন্টের তরফ থেকে টার্বো ট্যাক্সের সাথে ওরা ইন্টিগ্রেট করা,
আপনি টার্বো ট্যাক্সে যা যা ইনপুট দিবেন এটা অটোমেটিক্যালি ওদের ওয়েবসাইটে ক্যালকুলেট হয়ে যাবে, তোমাকে ট্যাক্স দিতে হবে এত। ওরা বছর শেষে জাস্ট ব্যাংক থেকে ট্রান্সফার করে দেয়, অটোমেটিক ওদের ট্যাক্স সার্টিফিকেট চলে আসে, কোনো জটিলতা নাই, কোনো ঝামেলা নেই। বাংলাদেশে একটা ট্যাক্স দিতে গেলে আপনার একটা লয়ার লাগে, অনেক রকম ট্যাক্স রিটার্ন করতে গেলে অনেক কিছু লাগে, তো ওদের এরকম কোনো ঝামেলা নেই। তো ওরা এই কাজটা পর্যন্ত নিজেরা করে না, ওরা অ্যাকাউন্টিং ফার্মে দিয়ে দেয়। ওকে, এই অ্যাকাউন্টিং ফার্মগুলো আপনারা যে ফাইবার আপওয়ার্কে সার্চ করবেন, অনেক প্রজেক্ট পান না, ম্যাক্সিমাম দেয় হচ্ছে অ্যাকাউন্টিং ফার্ম। আপনি আসল কাস্টমার কোনোদিন চোখেই দেখবেন না। ওরা কী করে, 3 জন 4 জন অ্যাকাউন্টেন্ট মিলে একটা অ্যাকাউন্টিং ফার্ম দেয়, তো ফাইল তো অনেক, তো এত খুচরা কাজ তো ওরা করতে পারে না, তখন ওরা ওই ফাইবার বা আপওয়ার্কে প্রজেক্ট দেয়। আপনারা আমার মতো লোকজন করেন কি, এই প্রজেক্টটা শেষ করে ওদেরকে পাঠান $20 $30, ও ওইটা জাস্ট আপলোড করে দিয়ে ও $500 দেবো। তো এগুলোই হচ্ছে বিষয়। তো এই জন্য আমি বলি যে আপনারা আসলে এই ফাইবার আপওয়ার্কের ছোটো ছোটো প্রজেক্টের পিছনে না দৌড়ে আপনারা একটা 6 মাস 1 বছর প্ল্যান নেবেন, আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে খুব ভালো করে সাজাবেন, সাজায় এই ইন্ডিড বলে একটা পোর্টাল আছে, এরকম আরও অনেক আছে ইউরোপ আমেরিকার জন্য, এগুলোতে প্রোফাইল খুলেন, আস্তে আস্তে প্রোফাইলগুলো ডেভেলপ করেন। এগুলো কিন্তু এখন থেকে শুরু করতে হবে, আপনি কোর্স শেষ হবে 4 মাস পরে, তারপর শুরু করবেন, তারপর তখন ওরা হয়ে উঠবে না। এখন এগুলো করবেন, আস্তে আস্তে দেখবে, ওখানে দেখেন, আপনি অ্যাটলিস্ট কোনো অ্যাপ্লাই করা দরকার, অ্যাটলিস্ট দেখেন কী কী জব আছে। আপনি যখন আপনি যখন প্রোফাইল ক্রিয়েট করবেন ইনডিডে, তখন দেখবেন যে আপনাকে জবগুলো তো সাজেস্ট করবে, তাই না? আপনি দেখেন যে কত স্যালারির জব আছে, কী কী যোগ্যতা চায়, 6 মাস দেখেন না আগে, তারপরে অ্যাপ্লাই করেন, নো প্রবলেম। এরকম 6 মাস 1 বছর পরে যদি আপনি একটা জব আপনার কপালে লেগে যায়, মিনিমাম স্যালারি হচ্ছে ইয়ারলি $25,000, $30,000। হ্যাঁ, না না, নক দিলে কথা বলবেন, নক দিলেই হয়ে যাবে ব্যাপারটা, তা তো না, নক দিলে কথা বলবেন। তো আমি ওই যে আপওয়ার্ক ফাইবার, যদিও ফাইবার একটা ক্লাস করাবো, কিন্তু আপওয়ার্ক ফাইবার থেকে আমি আপনাদেরকে যেটা বলি, আপনার 6 মাস 1 বছর একটা প্ল্যান নিয়ে আস্তে আস্তে নিজেকে এভাবে ডেভেলপ করেন, একটা চাকরি এভাবে করেন, ফিক্সড জব করেন, চলো 1 বছর করতে হবে না, 3 মাস 4 মাস করেন, করার পরে ওই যে একটা এক্সপিরিয়েন্স হবে, সেটা দিয়ে আপনি বহু জবে অ্যাপ্লাই করতে পারেন। ভিশনটা এরকম রাখেন। তো যাই হোক, আমরা ড্যাশবোর্ডটা দেখলাম, আজকে আমরা যেটা করব মূলত সেটিংস করব। সেটিংসটা পাবেন কোথায়? এই যে দেখেন আপনার এখানে, এটা তো না, এখানে দেখেন আপনার কোম্পানির নাম লেখা আছে, এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, এটা কিন্তু থাকবে, আপনাদের সবারই আছে। এখানে ক্লিক করলে আপনি প্রথমে পাবেন ফাইল, সেটিংস, সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং। হ্যাঁ, আর এই যে এখানে পাবেন আপনি কি, একটা পাবেন ডেমো কোম্পানি, এটা ডিফল্ট দেওয়া থাকবে, আর একটা পাবেন হচ্ছে অ্যাড এ নিউ অর্গানাইজেশন। যদি আপনার এটা তো 1 মাসে, দেখেন 13 ডেজ ফ্রি ট্রায়াল চলতেছে আমার, এটা 30 দিন পর এটা বন্ধ হয়ে যাবে, এটাতে আপনি কাজ করতে পারবেন না, তখন এই ড্রপডাউন থেকে এসে অ্যাড এ নিউ অর্গানাইজেশন করে আরেকটা কোম্পানি অ্যাড করতে হবে। মানে আপনার অ্যাকাউন্টের মেয়াদ লাইফ টাইম, কিন্তু আপনি যে কোম্পানিটা খুলেছেন এই কোম্পানির মেয়াদ হচ্ছে 30 দিন, ফ্রিতে করা যাবে 30 দিন। এখন আমরা তো মানে এটা কিনবো না, কারণ আমরা তো ক্লায়েন্টের কোম্পানিতে কাজ করবো, এটা ক্লায়েন্ট কিনবে। তো আমরা আগে যদি $30-35 দিয়ে এটা কিনে ফেলি, তাহলে আমার এই টাকাটা লস না, আমি তো 1 টাকা ইনকাম করি না। তো যার কারণে আমরা ট্রায়ালেই থাকবো, একটা ট্রায়াল শেষ হবে আর একটা ওপেন করবো। ওকে, ওপেন করে যা যা ডকুমেন্ট আছে আবার আপলোড করে আবার আগের জায়গায় নিয়ে আসবো। এটা এখন একটু কঠিন মনে হইলেও এটা যখন আপনি শুরু করবেন দেখবেন যে 5 মিনিটে হয়ে যায় সব। ওকে, তো হ্যাঁ, সেম কোম্পানি দেবেন, নো প্রবলেম। এক নামে 1000 কোম্পানি খোলা যাবে এখানে। ওকে, আচ্ছা, এখন আসেন আমরা একটু সেটিংসগুলো দেখি। এই যে দেখেন কম্পিউটার টেক পিসি এন্ড অ্যাক্সেসরিজ, এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম। এটা কোথায় পাইছি আমরা? আমি আপনাদেরকে একটা ওয়ার্ড ফাইল দিয়েছিলাম না, এই ওয়ার্ড ফাইলে কিন্তু লেখা আছে কোম্পানির নাম। ওকে, আচ্ছা, এই নামে আমি কোম্পানি খুলছি। এখন দেখেন এই যে 5386 আপনাদের ব্যাচের নাম্বার তো এটাই, আপনাদের ব্যাচের নামে আমি একটা কোম্পানি খুলছি। এখন আমার মূলত কাজ হচ্ছে এই 3টার মধ্যে, নিচেরগুলোতে আমার কাজ নেই। ঠিক আছে, এখানে দেখেন এই যে হাফডগের কথা একটু আগে বললাম না, হাফডগ ইন্টিগ্রেট করা যায়, টেক্সটও করা যায়, সেম টেক্সটের মধ্যে, দুই কোম্পানির।
আচ্ছা, আমরা যদি একটু ফাইলসে আসি, এইটা জেরোর একটা ইউনিক ফিচার, এটা কুইকবুকে নাই বা অন্য সফটওয়্যারেও নাই। আমরা কি করলাম, এই ড্রপ ডাউন থেকে এই ফাইলসে ক্লিক করলাম, ফাইলসে ক্লিক করলে আপনি এই জায়গায় আসবেন। এই জায়গাটা কি, এই জায়গাটা দেখেন একটা আছে ইনবক্স, কন্ট্রাক্টস, এরকম অনেক কিছু। আপনি চাইলে নিউ ফোল্ডারও খুলতে পারেন। হ্যাঁ, আপনি একটা নিউ ফোল্ডার এখানে ক্রিয়েট করি আমরা। নিউ ফোল্ডারের নাম দিয়ে হচ্ছে ইনভয়েস। ওকে, এখন দেখেন আমার 3টা ফোল্ডার, আমি যেই ফোল্ডারে যাব সেই ফোল্ডারের জিনিসগুলো দেখতে পাবো। ধরো আমি ইনবক্সে আছি, ইনবক্সে এখানে একটা অপশন কি বলছে, আপলোড ফাইল। তার মানে আমার যেগুলো ফাইল প্রতিদিন কাজে লাগে, অথবা ধরেন আমি একটা ট্যুরে যাচ্ছি, আমি চিটাগং যাচ্ছি, 7 দিন থাকবো। এখন এই 7 দিনে আমি কি কি কাজ করব, এই ফাইলগুলো চাইলে আমি এখানে আপলোড করে রাখতে পারবো। মানে আমাকে আলাদা কোনো ডিভাইস কিচ্ছু নিতে হবে না, জেরোর মধ্যেই থাকবে ফাইলগুলো। জেরোতে লগ ইন করলে আমি ফাইলগুলো পেয়ে যাবো। যেমন ধরেন আপলোড ফাইল যদি আমি এখানে দিই, সাপোজ ধরেন আমি একটা এই এক্সেল ফাইল সাপোজ এটা দিলাম, এটা এখানে আপলোড হয়ে গেছে। এখন আমি ধরেন চিটাগং হয়ে গেছি, আমার সাথে কিছু নাই, কথার কথা আমি আরেকজন একটা ল্যাপটপ নিয়েছি, অথবা আমি একটা সাইবার ক্যাফেতে বসছি, যে কোনো জায়গায় বসে আমি কিন্তু লগ ইন করলে এই ফাইলগুলো পেয়ে যাচ্ছি, যে ফাইলগুলো আমি কাজ করি। তো এইটা হচ্ছে দেখেন ইনবক্সে একটা ফাইল আছে, কন্ট্রাক্টস 0, এখানে যদি আমি আপলোড করি তাহলে এখানেও আসবে। অথবা নতুন কোনো ফোল্ডার যদি আমি খুলি, কি নিয়ে ফোল্ডার, যেমন ধরেন আমি সাপ্লাই নিয়ে কাজ করি, আমি সাপ্লাই নামে একটা ফোল্ডার খুললাম, সাপ্লাইয়ের যত ডকুমেন্ট আছে আমি এখানে আপলোড করে রাখলাম। ওকে, তো এখানে আপলোড করে রাখলে কি হবে, আপনি যে কোনো সময় ফাইলগুলো ডাউনলোড করে সেগুলো নিয়ে আবার কাজ করে ফেলতে পারবেন। আপনাকে আলাদা করে ইমেইল থাকতে হবে, মানে ইমেইলে সেভ করতে হবে, কোথাও রাখতে হবে না, আপনি একদম জেরোর মধ্যেই রেখে দিতে পারবেন। ওকে, তো এইটা হচ্ছে একটা অপশন, সেটা হচ্ছে ফাইলস। এটা কি বুঝলাম আমরা? এরপরে আসেন সেটিংস। আচ্ছা, সেটিংসটা আমি পরে যাই। সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং, এখানে যদি আপনি ক্লিক করেন, আমরা এখন আসি কিসে, ফ্রি ট্রায়াল, 30 দিনে একটা ট্রায়ালে আছে। আচ্ছা, এইখানে সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিংয়ে ক্লিক করলে আপনার আসবে ম্যানেজ সাবস্ক্রিপশন। এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে বলতেছে কি কম্পিউটার পিস অ্যান্ড অ্যাক্সেসরিজ, এইটা বলতেছে আপনি আছেন বর্তমানে ইন ট্রায়াল, 30 দিনের ট্রায়ালে আছেন আমরা, ইন ট্রায়াল। আপনি এখন কি অপশন কি, আপনার বাই নাও, আপনি চাইলে এখান থেকে পারচেস করে ফেলতে পারেন। আর যখন পারচেস করবেন তখন ও আপনাকে এখানে ডেট দেখাবে যে আপনার 1 মাসের বিল দিচ্ছেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটা সাবস্ক্রিপশন থাকবে, ওই তারিখে গিয়ে আবার আপনার এটা রিনিউ করতে হবে, মান্থলি রিনিউ। ওকে, এখন আসেন এখানে। আচ্ছা দেখেন, আমরা ফাইলস দেখলাম, সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিংয়ে দেখলাম। সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং কি, আপনার ডেট কতদিন আছে, কখন আপনার আবার রিনিউ করতে হবে। এরপর আসেন আমরা সেটিংসে যাই। সেটিংসে ক্লিক করলে আপনি এই অপশনে আসবেন। হ্যাঁ, এইখানে দেখেন 2টা পার্ট, একটা পার্টকে বলছে জেনারেল আর একটা পার্টকে বলছে ফিচার। মানে আপনি জেনারেল সেটিংসও করতে পারবেন আর ফিচারগুলো সেটিংস করতে পারবেন। আজকে আমরা এইটুকু দেখে ক্লাস শেষ করব। ওকে, এবং আপনাদের কাজ হবে নেক্সট ক্লাসে আসার আগে সবাই দয়া করে এই সেটিংসগুলো ঠিক করে আসবেন, তাহলে আমরা নেক্সট ক্লাসে আরও আগাতে পারবো। হ্যাঁ, আচ্ছা প্রথমে দেখেন কি বলছে, অর্গানাইজেশনাল ডিটেইল। জেনারেলের মধ্যে আমরা জেনারেলটা যদি আগে করি, প্রথমে বলছে অর্গানাইজেশনাল ডিটেইল, এইটাতে আমরা ক্লিক করি। এখানে দেখেন অর্গানাইজেশনাল ডিটেল বলতে কি, অর্গানাইজেশনাল যে ইনফরমেশন আছে সেগুলো আমরা এখানে দিব। ওকে, প্রথমেই বলতেছে আপলোড লোগো, তারপর আছে কি ডিসপ্লে নেম, কোম্পানি কি নামে শো করবে, তারপর হচ্ছে ট্রেডিং, লিগ্যাল ট্রেডিং নেম। আচ্ছা, লিগ্যাল বা ট্রেডিং নেম কি আমরা জানি, ট্রেড লাইসেন্স যে নাম আছে। সাপোজ আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, ধরেন স্কোয়ার গ্রুপ, আমরা স্কোয়ারকে চিনি স্কোয়ার গ্রুপ হিসেবে, তাই না? কিন্তু স্কোয়ার গ্রুপ তো আর একটা কোম্পানি না, স্কোয়ার গ্রুপে অনেকগুলো কোম্পানি মিলে স্কোয়ার গ্রুপ হয়েছে। এখন ধরেন এর মধ্যে একটা কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল বা স্কোয়ার কনজিউমার প্রোডাক্ট। এখন স্কোয়ার কনজিউমার মানে স্কোয়ার কনজিউমার যে, সেটা ট্রেড লাইসেন্সে কিন্তু স্কোয়ার কনজিউমার নামেই আছে বা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল নামেই আছে, তাই না? তো আমরা এখানে ডিসপ্লে নেমে এখানে দিতে পারি স্কোয়ার গ্রুপ, বাট আমার ট্রেডিং মানে ট্রেডিং নেম বা আমার যে ট্রেড লাইসেন্স যে নেম সেটা কি হবে,
যদি স্কয়ার কনজিউমার হয় তাহলে কনজিউমার, যদি স্কয়ার ফার্মাসিউটিক্যাল হয় তাহলে ফার্মাসিউটিক্যাল। এই ধরনের গ্রুপগুলোর কিন্তু একটা গ্রুপ অ্যাকাউন্টস আছে, আবার প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা অ্যাকাউন্টস আছে। ওকে, তো এইভাবে মানে আমরা নাম দুইটা আলাদা করতে পারবো। ওকে, একটা হলো লিগ্যাল নেম, লিগ্যাল নেম বলতে যেটা ট্রেড লাইসেন্স আছে, আর একটা হচ্ছে আমার গিভেন নেম, মানে আমরা একটা নামে ডাকি আর কি। ওই যে বললাম স্কয়ার গ্রুপ আর স্কয়ারের বিভিন্ন কোম্পানি। এখন আসেন ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি কি দিব এগুলো আমরা দেখবো, এই নিচেরগুলো আমরা আস্তে আস্তে ফিল আপ করবো। আমরা শুরু থেকে আসি, আমরা দিব আপলোড লোগো। আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে লোগোটা দিছিলাম। ওকে, আপলোড লোগোতে ক্লিক করি। হ্যাঁ, 1 MB বেশি আছে। আচ্ছা দাঁড়ান দেখি, নেয় নেই, আমারটা তো নেয়। আচ্ছা দেখতেছি দাঁড়ান দেখতেছি আমারটা কেন নেয় আপনাদেরটা কেন নেয় না। এই যে এইটা তো আচ্ছা, যদি কারো দেখায় যে সাইজ 1 MB টোটাল, মানে টোটাল 1 MB নিবে, বলতেছেন যে এটা 1 MB একটু বেশি আছে, আপনারা যেটা করবেন, এখন অনেক সাইট আছে রেজলিউশন কমায় দেয়। হ্যাঁ, চ্যাট জিপিটিও কমায় দেয়, আপনারা চ্যাট জিপিটির কাছে একটু কমায় নেবেন। ওকে, এই দেখেন আমারটা মনে হয় নিচ্ছে 1.15, তো আপনি চ্যাট জিপিটিতে একটু কমায় নিন। ওকে, ওকে বলে দিন যে এটা বিলো 1 MB করে দাও, বিলো 1 MB করে আপনাকে দিয়ে দেবে। ওকে, আচ্ছা তাহলে আমাদের অর্গানাইজেশনাল সেটিংসের ফার্স্ট অপশন কি ছিল? লোগো। আমরা লোগোটা বসাই দিচ্ছি। হ্যাঁ, এরপরে হচ্ছে কোম্পানির নেম, একটা বলছে ডিসপ্লে নেম রিকোয়ার্ড, আর একটা হচ্ছে ট্রেডিং নেম রিকোয়ার্ড। এখন যদি দুইটা আলাদা থাকে আপনার ক্লায়েন্টের, তাহলে দুটো আলাদা দিতে হবে, আর যদি সেম থাকে, আমার যেমন সেম আছে সেম থাকবে, সুবিধা নেই। এরপর আসেন ইন্ডাস্ট্রি। দেখেন ইন্ডাস্ট্রি যখন আমরা দিছিলাম, আমরা এখানে ইন্ডাস্ট্রিটা কি দেখতেছি, আমার এখানে ইন্ডাস্ট্রি হচ্ছে কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস। বাট আমরা যখন শুরুতে লাস্ট ক্লাসে কোম্পানিটা ওপেন করছি, তখন ইন্ডাস্ট্রিতে কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস বলে কিছু ছিল না, যার কারণে আমরা কাছাকাছি একটা দিয়েছিলাম কম্পিউটার পেরিফেরাল রিটেলিং, এরকম একটা কাছাকাছি একটা জিনিস দিয়েছিলাম। বাট যখন আপনি এই অর্গানাইজেশনাল ডিটেলসে আসবেন, এই সেটিংসে আসবেন, তখন এটা অ্যাকুরেটলি পাবেন। কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস আছে, এই জন্য শুরুতেই যদি হুবহু এটা না পান, টেনশনের কিছু নাই, অর্গানাইজেশনাল ডিটেলস আসলে পেয়ে যাবেন। এখন বলছে অর্গানাইজেশন টাইপ, কি টাইপের অর্গানাইজেশন, এটাও আমরা একটু ওয়ার্ড ফাইলে দেখি। কোম্পানি টাইপ হচ্ছে পার্টনারশিপ। ওকে, এখন যদি আমরা ড্রপ ডাউনে আসি, আমরা কি দিব, এই যে পার্টনারশিপ। ওকে, এরপর দিব বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার। বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার ওরা কোনটাকে বলে? ট্রেড লাইসেন্স নাম্বার। না না না, ওরা আমাদের দেশে আপনার বিন বলে, যেটা আর কি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা দিয়ে আমরা ভ্যাট দিই আর কি, ভ্যাট ট্যাক্স দিই বিজনেসের, সেটা। আর ওরা বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার বলে হচ্ছে ট্রেড লাইসেন্স। আমরা যে ট্রেড লাইসেন্স নাম্বার আছে না, সেটাই বসবে এখানে এখন। বাট এটা কি আছে, এটা দেখেন রিকোয়ার্ড না। যদি এটা ক্লায়েন্ট আপনাকে দেয় তাহলে দিবেন, যদি না দেয় তাহলে দেওয়ার দরকার নেই। এখানে দেখেন আরেকটা বলছে অর্গানাইজেশনাল ডেসক্রিপশন। আপনারা কী টাইপের অর্গানাইজেশন, কী কী কাজ করতে চান, এরকম যদি একটা ডেসক্রিপশন দিতে চান তাহলে দিতে পারবেন, এটাও কিন্তু রিকোয়ার্ড না। ওকে, আমরা যদি একটু ওয়ার্ড ফাইলে আসি, যে নিচের দিকে দেখেন একটা ডেসক্রিপশন দেওয়া আছে, পুরোপুরি না, একটা ডেসক্রিপশন দেওয়া আছে। যদি এটা আপনার ক্লায়েন্ট মনে করে যে আপনার এটা দিতে হবে, সে তার মতো দিবে, আপনি এটা দিয়ে দিবেন, আর যদি না দেয় তাহলে দরকার নেই। এরপরে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন, বলছে কি পোস্টাল অ্যাড্রেস। হ্যাঁ, আমরা একটু এখানে দেখি, দেখেন এখানে একটা পোস্টাল অ্যাড্রেস আছে, এটা কোথাকার? ইউকে। হ্যাঁ, কোম্পানি এটা ইউকের বলা হচ্ছে, ইউকের পোস্টাল অ্যাড্রেস আছে, রাইট? তো আমরা কি করব, আমরা এটা পুরোটা কপি করি, কপি করে দেখি এখানে কোথায় কোথায় কি কি বসে। পুরোটা এখানে বসাই দিলাম, কিন্তু পুরোটা এখানে নিবে না, কারণ আমার তো আরো অনেক কিছু আছে। হ্যাঁ, তাহলে আমার সিটি কি? ওয়েলস। এই দেখেন এখানে সিটি বলছে কি? ওয়েলস।
তাহলে আমি এটা একটু কেটে দিই, স্ট্রিট লেখাটা কেটে দিই, স্ট্রিট তো আমার এখানে বসবেই। হ্যাঁ, ওয়েলস আমি এখান থেকে কপি করে সিটি বা টাউনের জায়গায় ওয়েলস বসাই দিলাম। ওকে, তাহলে আমার এই ওয়েলসটা এখানে রাখার দরকার নেই। এরপর বলছে স্টেট বা প্রভিন্স, সমারসেট। সমারসেট হচ্ছে স্টেট, আমি যে স্টেট বা রিজনের জায়গায় সমারসেট বসাই দিলাম। তাহলে আমি এখান থেকে সামারসেটটা কেটে দিব। এরপর বলছে কি জিপ কোড। জিপ কোড মানে কি পোস্ট কোড। ইউকেতে পোস্ট কোড কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এমনকি ইউএসএতেও। ওকে, পোস্ট কোড ইম্পর্টেন্ট কেন? ওদের পোস্ট কোডগুলো কীভাবে হয়? ওদের পোস্ট কোডগুলো হয় হচ্ছে আপনার গলি গলিতে পোস্ট কোড হয়। সাপোজ ধরেন মিরপুর 10-10-এর একটা এই যে শালি প্লাজার পেছনে একটা গলি আছে না, ধরেন এই গলিতে একটা পোস্ট কোড, আর পাশের গলির পোস্ট কোড আলাদা। পোস্ট কোডগুলো খুবই ইম্পর্টেন্ট কেন? ওরা পোস্ট কোড দেখলেই বুঝে যে এটা কোন জায়গায় হবে, এই জন্য পোস্ট কোডটা ওদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন কান্ট্রি কি? কান্ট্রি হচ্ছে ইউনাইটেড কিংডম। ও সরি, হ্যাঁ কান্ট্রি, কাউন্টি লিখছে। ওকে, তাহলে দেখেন আমার কাছে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমি পুরোটা কপি করে বসিয়ে আমি জায়গা মতো যা যা আছে সব বসাই দিলাম। হ্যাঁ, এখন এখানে যে অ্যাটেনশন বলছে, অ্যাটেনশন মানে কি বুঝায়? আমরা আমরা বলি না মণিপুরি স্কুলের ডান পাশের গলি, ল্যান্ডমার্ক দিই না একটা, 10 নম্বর শালি প্লাজার পিছনের গলি। তো এইরকমভাবে আপনি অ্যাটেনশনও লিখতে পারবেন, অ্যাড্রেসটা এক্স্যাক্টলি কোন জায়গায়। আচ্ছা, এখানে বলছে পোস্টাল অ্যাড্রেস, আর একটা বলছে ফিজিক্যাল অ্যাড্রেস। পোস্টাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে তফাৎ কি? দুই রকম অ্যাড্রেস থাকতে পারে। আবার অনেক জায়গায় বলে কাস্টমার ফেসিং অ্যাড্রেস। ধরেন গ্রামীণ ফোন, গ্রামীণ ফোনের হেড অফিস কোথায়? বসুন্ধরা। এখন ধরেন আমার একটা সিম তুলতে গেলে গিয়ে বসুন্ধরায় যাবো, আমি বুঝতে কাস্টমার কেয়ারে যাবো। এই কাস্টমার কেয়ারগুলো হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস বা কাস্টমার ফেসিং অ্যাড্রেস। ওকে, এখন আমার এখানে পোস্টাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস সেম কিনা? ধরেন এটা তো গ্রামীণ ফোনের কথা বললাম, এছাড়া ধরেন আমাদের বিভিন্ন ধরনের কি বলবো চেইন বিজনেস আছে, যেমন ধরেন স্বপ্ন। স্বপ্নের হেড অফিস কোথায়? এই যে ইয়াতে, তেজগাঁয়ে। তা এখন আমার কাছে কিনতে গেলে আমি তেজগাঁয়ে যাবো? স্বপ্নের বিভিন্ন ব্রাঞ্চ আছে, তাই না? এরকম। তো আমি এখানে আপাতত দিচ্ছি যে আমার এই পোস্টাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস সেম, আমার অফিসে একটাই, আমার ব্রাঞ্চ নেই মনে করেন। তাহলে সেম টিক দিলে আর এই ফিজিক্যাল অ্যাড্রেসটা আলাদা করে দিতে হবে না। ওকে, এরপর ধরেন টেলিফোন নাম্বার। টেলিফোন নাম্বার আপনার এখানে টেলিফোন নাম্বার কই আছে? দেখেন ফোন নাম্বার আছে, ফোন নাম্বারের সামনে আছে কি +44। +44 হচ্ছে ইউকের কোড নাম্বার। এইটা আমাকে দিতে হবে না, কারণ আমি এখানে কান্ট্রির জায়গায় ইউকে সিলেক্ট করে দিব। এই যে এটা সিলেক্ট করে দেওয়াতে +44 অটোমেটিক্যালি চলে আসছে। তারপরে জাস্ট আমি এটা পেস্ট করে দিব। আমি এই যে +44টা কিন্তু এখান থেকে নিই নাই, কারণ আমি কান্ট্রি সিলেক্ট করলেই তো আমার চলে আসতেছে। ওকে, এরপর ইমেইল। আমি দেখি আমার ইমেইল আছে, ওই ইমেল, ও এই যে, এই যে। আচ্ছা, ওই যে আমরা যে রেজিস্ট্রেশন নাম্বার, এই যে এটা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে? আপনি চাইলে এটা দিতে পারবেন। দিলাম। এরপর ওয়েবসাইট, ওয়েবসাইট 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 দিতে। ওকে, এরপর এখন মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার আছে নাই? মোবাইল নাম্বার আলাদা করে নাই, দেওয়ার দরকার নেই। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন যদি এগুলো থাকে এগুলো দিব, যদি উনি দিতে চায় আর কি, আপনার ক্লায়েন্ট দিতে চায়। এই যে এটার কথা বলছিলাম, বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, এটা আমাদের আছে এখানে। এই যে এটা কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার, হ্যাঁ, এটা এখানে দিতে পারেন। এটা যদিও অপশনাল, থাকলে দিব বা কাস্টমার চাইলে দিব। আচ্ছা, দিয়ে আমরা এটা সেভ করব। এই যে চেঞ্জেস সেভড। হ্যাঁ, এখন আসেন আমরা এই যে এখানে অর্গানাইজেশন সেটিংস, এখানে আবার ক্লিক করি। ক্লিক করলে আমরা কি কোথায় ছিল? সেটিংসের জেনারেলের অর্গানাইজেশনাল সেটিংস করলাম আমরা। ওকে, এখন তারপরে কি আছে? ইউজার।
আমরা যদি ইউজারে ক্লিক করি, ইউজারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইউজারটা অবশ্যই একটু মাথায় রাখবেন। দেখেন ইউজার ক্লিক করা মাত্র এখানে আমাকে দেখাচ্ছে, তাই না? কারণ আমি এটা ওপেন করছি। এখন ধরেন যদি এমন হয় ক্লায়েন্ট আপনাকে বলে যে ভাই আপনাকে তো আমি অ্যাকাউন্টেন্ট হিসেবে নিয়োগ দিচ্ছি, এখন আপনাকে আমি অ্যাক্সেস দিব কি করে, আমি তো জানি না এটা। ওকে, তাহলে অ্যাক্সেস দিতে গেলে কি লাগবে? ইনভাইট এ ইউজার। ওকে, এখানে আমি ক্লিক করি, ক্লিক করে ধরেন আমি আরেকটা অ্যাকাউন্টকে দিব, অ্যাক্সেস দিব। এই যে এখানে ধরেন এই যাকে আপনি ইনভাইট করবেন ইউজার হিসেবে, তার কিন্তু জেরোতে অ্যাকাউন্ট থাকতে হবে, মানে ওই ইমেল দিয়ে অ্যাকাউন্ট থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি অ্যাক্সেস নিতে পারবেন না। আচ্ছা, ফার্স্ট, হ্যাঁ হ্যাঁ বলেন। না, আপনার জেরোতে অ্যাকাউন্ট না থাকলে ইনভাইটেশন দিতেই পারবেন না। সাপোজ ধরেন এইটা আমি ফার্স্ট নেম লাস্ট নেম আর আমার যে ইমেল দিয়ে জেরো অ্যাকাউন্ট খোলা সেই ইমেলটা দিতে হবে। দিলে পরে এখন দেখেন আপনি পারমিশন কী কী দিবেন। প্রজেক্ট টিক দেন, প্রজেক্টের কী পারমিশন দেবেন? লিমিটেড, স্ট্যান্ডার্ড আর অ্যাডমিন। অ্যাডমিন মানে সর্বোচ্চ পারমিশন, সব কিছু করতে পারবে। শুধু যিনি ওনার, যিনি এটা ক্রিয়েট করছেন এই জেরো অ্যাকাউন্টটা, তাকে রিমুভ করা বাদ দিয়ে বাকি সব কিছু করতে পারবে, শুধু তাকে রিমুভ করতে পারবে। এরপর আসেন পেরোল অ্যাডমিন। এইখানে আলাদা করার কিছু নাই। বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং, এই বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে দেখেন ইনভয়েস অনলি দিলে উনি শুধু ইনভয়েস নিয়ে কাজ করতে পারবেন। স্ট্যান্ডার্ড দিলে সবগুলোই স্ট্যান্ডার্ড পাবেন। রিড অনলি দিলে শুধু দেখতে পারবেন, কোনো কাজ করতে পারবেন না। আর এই যে অ্যাডভাইজর, এই অ্যাডভাইজর দিলে উনি সমস্ত কাজ করতে পারবেন, মানে আপনাকে রিমুভ করা ছাড়া বাকি সব কাজ উনি করতে পারবেন। ওকে, এরপরে দেখেন এখানে আছে কি অ্যাড এ মেসেজ। যদি কোনো মেসেজ দিতে চান মেসেজটা লিখে আপনি সেন্ড ইনভাইটেশন দিলে এই ইমেইলে একটা ইমেইল যাবে, জেরো থেকে একটা ইমেল যাবে, ওই ইমেইলে একটা লিঙ্ক ক্রিয়েট হবে, সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকসেপ্ট করলেই আপনি এটার অ্যাক্সেস পেয়ে যাবেন। তখন কি হবে জানেন, আপনার যে জেরো আছে সেই জেরোতে লগ ইন করলে এই জায়গায় ওই কোম্পানিটা পেয়ে যাবেন। পাসওয়ার্ড লাগবে, তখন এই যে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকবেন, আপনার যে জেরো যে খুলছেন যে আইডি পাসওয়ার্ড সেটা দিয়েই ঢুকবেন। ঢুকলে এই যে ড্রপডাউনে আসলে এখানে একটা কোম্পানি, ওই কোম্পানিটা পেয়ে যাবেন, জাস্ট ক্লিক করলেই কাজ করতে পারবেন। ওকে, এখন এখানে আরেকটা ঘটনা আছে। আরেকটা ঘটনা হচ্ছে এই যে আমরা সেটিংস থেকে ইউজারে ছিলাম, তাই না? একটা হলো যে আপনি ইউজার কিভাবে মানে আরেকজনকে দিবেন বা আপনি কিভাবে ইউজার নেবেন সেটা দেখালাম, ইনভাইট করবেন। আপনি কি করবেন, এই যে নিজের নামের উপরে আগে ক্লিক করবেন, সবাই করবেন এটা। নিজের নামের উপরে ক্লিক করে দেখেন আপনার কি কি পারমিশন আছে। আপনার কি কি পারমিশন আছে? প্রজেক্টে বলছে আপনি অ্যাডমিন, ঠিক আছে। পেরোল অ্যাডমিন, এটাও টিক দিয়ে দেন আপনার নিজের নামে। আর এই যে দেখেন বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং, এই জায়গায় দেখেন আমি আছি স্ট্যান্ডার্ডে, আমাকে অবশ্যই অ্যাডভাইজার হতে হবে। অ্যাডভাইজার না হলে আমরা অনেক অ্যাক্সেস নিজেরাই পাবো না। ওকে, কেন পাবো না? দেখেন এই স্ট্যান্ডার্ডে থাকি, স্ট্যান্ডার্ডে থেকে আমি যদি একটু অ্যাকাউন্টিংয়ে আসি, অ্যাকাউন্টিংয়ে এসে অ্যাডভান্সে আসি, এখানে দেখেন ফিচার কয়টা আছে দেখেন। অ্যাডভান্স ফিচার এখানে বাম পাশে একটা, এখানে কয়েকটা আছে, তাই না? এখন যদি আমি একটু সেটিংসে যাই, ইউজার থেকে নিজেকে আমি করব কি অ্যাডভাইজার, নিজের নামের উপরে ক্লিক করব, করে আমি দেখেন এখানে স্ট্যান্ডার্ড থেকে অ্যাডভাইজার এনে আপডেট পারমিশন দিব। এখন যদি আমি অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্সে আসি, বাম পাশে অনেকগুলো অপশন চলে আসছে না আমার। তার মধ্যে একটা হচ্ছে ম্যানুয়াল জার্নাল, মানে আপনি নিজেকে যদি অ্যাডভাইজার না করেন তাহলে আপনি জার্নাল এন্ট্রিও দিতে পারবেন না, বুঝতে পারছেন? তো যার কারণে আপনাদেরকে কি করতে হবে, নিজেকে অ্যাডভাইজার করতে হবে। কোথা থেকে? ইউজার থেকে, বুঝছেন? আচ্ছা, এটা থাকুক, আমরা আবার সেটিংসে যাই।
তাহলে আমরা অর্গানাইজেশনাল ডিটেল, তারপর ইউজার, এরপরে আমরা আসি কারেন্সিতে। কারেন্সিটা ওপেন করি। এখানে দেখেন আপনার এই কোম্পানি যদি এমন হয় শুধু ইউকেতে ব্যবসা করে বা শুধু বাংলাদেশে ব্যবসা করে তাহলে একটা। আবার যদি এমন হয় যে আপনার ব্যবসা বিদেশেও আছে, সাপোজ ধরেন আপনার একটা ক্লায়েন্ট আছে ইউএসএ, ইউএসএর যে ক্লায়েন্ট উনি কি আপনাকে টাকায় পেমেন্ট করবে? উনি পেমেন্ট করবে ডলারে, সেটা আবার আপনাকে কনভার্ট হয়ে টাকায় আসবে। তো এই যে ধরনের ট্রানজেকশনগুলোর জন্য আমাদের মাল্টি কারেন্সি বা কারেন্সি আমাদেরকে অ্যাড করে রাখতে হবে। তাহলে আমরা কি করব, কারেন্সিতে এসে এই যে দেখেন অ্যাড কারেন্সি। আচ্ছা, এখানে বলছে এক্সচেঞ্জ রেট ফর 2 অগাস্ট, আজকের ডেট দিচ্ছে। হ্যাঁ, এখানে যদি আমি অ্যাড কারেন্সি করি, সিলেক্ট ওয়ান, এখানে পৃথিবীর মোটামুটি সব কারেন্সি আছে, আপনি নিচে আসলে সব পেয়ে যাবেন। এখানে ধরেন আমি দিলাম ইউএসডি। ইউএসডিতে দেখেন একটা রেট দেখাচ্ছে না, জিরো। আমার এটা বাংলাদেশি টাকায় করা আছে, যার কারণে 0.001, মানে কি বুঝলেন, উল্টাটা দেখাচ্ছে। কিন্তু এক বাংলাদেশি টাকা সমান কত ইউএসডি। ওকে, আচ্ছা ধরেন আমি এখানে অ্যাড কারেন্সি করলাম, এই যে রেটটা দেখাচ্ছে, এই রেটটা দেখাচ্ছে আজকের ডেটে। এই রেটটা সে নিচে থেকে নিচে xe.com বলে একটা সাইট আছে, দেখবেন xe.com। এই xe.com থেকে ও রেটটা নেয়। আবার আপনার যদি ধরেন আপনি একটা ট্রানজ্যাকশন করছেন আজকে থেকে 15 দিন আগে, ওইটার রেট ছিল ধরেন, এখানে রেট দেখাচ্ছে কত, 122 টাকা 25 পয়সা। ধরেন ওই দিন রেট ছিল 119 টাকা, কথার কথা। এখন আপনি ট্রানজ্যাকশন করার সময় দেখছেন যে আপনাকে অটোমেটিক রেটটা দেখাচ্ছে 122 টাকা, আপনি এটা এডিট করে 119 টাকা করতে পারেন। মানে আপনার এক্স্যাক্ট যে রেটটা ছিল সেই রেটটা ওখানে এডিট করা ওই মুহূর্তে যাবে। এগুলো আমি দেখাবো। ওকে, আপাতত আপনি যেটা মাথায় রাখেন সেটা হচ্ছে আপনি এখান থেকে অ্যাড কারেন্সি করে বিভিন্ন ধরনের কারেন্সি, বিভিন্ন দেশের কারেন্সি, ধরেন ইউরো, আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। এগুলো অ্যাড হচ্ছে, যেগুলো অ্যাড থাকবে সেগুলোই কনভার্ট করা যাবে, কনভার্সন রেটে সেগুলোই আসবে। ওকে, এরপর আসেন আমরা আর একটু যাই। এরপর বলছে কানেক্টেড অ্যাপ। আমরা কিন্তু এই যে এখানে দেখছিলাম কি কি অ্যাপ কানেক্ট করা আছে, এই কানেক্টেড অ্যাপগুলো এখান থেকে সেটিংস করা যায়। কারণ আমরা আপাতত কোনো কানেক্টেড অ্যাপ দিতে পারছি না, কারণ প্রত্যেকটা অ্যাপই হচ্ছে আপনার সাবস্ক্রাইব করতে হয়। তবে আমি আপনাদেরকে শেষের দিকে দেখাবো, টেক্সটের একটা ইউজ দেখাবো। হ্যাঁ, টেক্সট 15 দিনের একটা ফ্রি ট্রায়াল আছে, ওটা আমি দেখাবো, সেটা আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। দেখেন এখানে শপিফাই থেকে শুরু করে অনেক কিছু আছে, এইগুলো আপনি সার্চ করলে আর অনেক পাবেন। হ্যাঁ, অনেক অ্যাপ আছে। না, শপিফাই হচ্ছে অনলাইন বিজনেস করার আলাদা একটা অ্যাপ, এটা অ্যাড করে রাখতে হবে। মানে শপিফাইয়ের অ্যাকাউন্টিং যদি আপনি জেরো দিয়ে করতে চান তাহলে শপিফাই আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, এইটা গেল কানেক্টেড অ্যাপ। এইটা আপাতত আমাদের আসলে কিছু করার নাই, এটা আমি পরে দেখাবো আপনাদেরকে টেক্সট অ্যাড করে। হ্যাঁ, এরপর বলছে সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং, এটা কিন্তু আপনাদেরকে একটু আগে দেখাইছে। এটার মধ্যে ঢুকলে আপনি কী পাবেন, কতদিনের সাবস্ক্রিপশন আছে, কতদিন পর বিল করতে হবে, কত টাকা করতে হবে, এটা দেখাবে। তাহলে আমাদের জেনারেল মোটামুটি ওকে। এরপর আসেন ফিচার্স যেগুলো আছে এগুলো কীভাবে সেটিংস করে। বলছে ইনভয়েস সেটিং। ইনভয়েস সেটিং বলতে আমরা একটু ঢুকে দেখি। আচ্ছা, ইনভয়েস সেটিং বলতে দেখেন আমরা যখন কোনো কাস্টমারকে ইনভয়েস পাঠাবো তখন সেটার চেহারা হবে এরকম। এখানে দেখা আছে ট্যাক্স নাম্বার, কলাম হেডিং, এগুলো দেওয়া আছে, এগুলো দেওয়ার ট্যাক্স নাম্বারটাই দেখাবে এখানে, এরকম জিনিসগুলো আসবে। এখন ধরেন এইটা আপনার খুব একটা পছন্দ হচ্ছে না, আপনি আরেকটা করতে চান, অন্য একটা পাঠাতে চান, তাহলে করতে হবে কি, নিউ ব্র্যান্ডিং থিম, এই যে এখানে আসতে হবে। এখানে এসে ধরেন আপনি একটা নাম দিলেন কি ইনভয়েস 1, কথা। হ্যাঁ, এখন এইটা কিসের সাইজ, পেপার সাইজ কতটুকু থাকবে, আপনি যে পাঠাবেন ইমেইলে পিডিএফ এর সাইজ কি থাকবে, ধরেন আমি দিলাম A4 সাইজ থাকবে, ইউএস লেটারটা একটু লম্বা, আমি A4 সাইজ দিলাম। এরপর বলছে টপ মার্জিন কতটুকু থাকবে, মেজারমেন্ট কী হবে, সেন্টিমিটার না ইঞ্চিজে হবে, এটা আমি সেন্টিমিটারে ধরছি। এই দেখেন মার্জিন টার্জিন কতগুলো থাকবে,
এইটার ব্যাপারটা হচ্ছে কি, এইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, কিন্তু এটা চেহারা দেখা যাবে না। চেহারাটা দেখতে পারবেন কোথাও ফাইনালি যখন আপনি সেভ করবেন তখন। কুইক বুকে আবার চেহারা দেখা যায়, পাশাপাশি চেহারা দেখা যায়। অবশ্যই ইউএসএ ভার্সনে এখন একটু ঝামেলাও করে। আচ্ছা দেখেন, এই জিনিসগুলো হচ্ছে কি, এখন আপনারা জাস্ট দেখেন এগুলো যখন আপনি কাজ করবেন তখন যে আপনি রিলেট করতে পারবেন, আচ্ছা এটা এখানে এই ছিল, তাহলে আমি সেটিংসটা ঠিক করবো। ওকে, দেখেন এগুলো এগুলো কি দিল, এগুলো ফন্ট, কি ফন্ট ইউজ করবেন, কতটুকু ডান বামে জায়গা রাখবেন এগুলো। এরপর বলছে কি ড্রাফট ইনভয়েস টাইটেল, যদি ধরেন কোনো একটা ইনভয়েস আপনি করতে করতে ড্রাফট আকারে রেখে দেন, এখনো ফাইনাল করেন নাই, শুধু ড্রাফট আকারে রেখে দিচ্ছেন, তাহলে সেটা কি নামে থাকবে, সেটা ড্রাফট ইনভয়েস নামে থাকবে। তারপরে ধরেন অ্যাপ্রুভ ইনভয়েস টাইটেল, ধরেন একটা ইনভয়েস আপনি অ্যাপ্রুভ করে ফেলছেন, ড্রাফটে নাই, কি নামে থাকবে, এখানে বলছে ইনভয়েস, আর একটা হচ্ছে ওভারডিউ ইনভয়েস, ইনভয়েস, বাট আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমি অ্যাপ্রুভ ইনভয়েস টাইটেলটা অ্যাপ্রুভ ইনভয়েস নামেই দেখতে চাই, যাতে আমার কনফিউশন না হয়। আবার কি বললো, ওভারডিউ ইনভয়েস টাইটেল, আমি এটাকে ওভারডিউ ইনভয়েস নামেই দেখতে চাই, যাতে কনফিউশন না হয়। ওকে, এরপর হচ্ছে ক্রেডিট নোট। ক্রেডিট নোট বুঝেন সবাই? বুঝেন না কে কে বলুন, ক্রেডিট নোট বুঝেন না কে? সবাই বুঝেন? তাহলে তো সুবিধা, অ্যাপ্লাই করতে সুবিধা হবে। ক্রেডিট নোট হচ্ছে রিটার্ন, সেটা বিক্রি করার পরও রিটার্ন হতে পারে, কেনার পরও রিটার্ন হতে পারে, আপনি রিটার্ন দেন বা রিটার্ন নেন, সেটাই হচ্ছে ক্রেডিট নোট। ওকে, এরপর স্টেটমেন্ট টাইটেল, স্টেটমেন্ট নামে থাকুক, এটা অন্য কিছু নাই। তারপর এই দেখেন সবগুলো নাম, হ্যাঁ আপনি এটা একটু বুঝে বুঝে, এখনই আপনি হয়তো বা পুরোটা ক্লিয়ার হতে পারবেন না, আপনি কাজ করতে করতে পরে দেখবেন যে আমি নামগুলো কি দিব, কি নামে দেখবো আমি। হ্যাঁ, বুঝি না। আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন যে নোট দুই রকম, ডেবিট নোট আর ক্রেডিট নোট, তাই তো? এই বর্তমানে অ্যাকাউন্টিং এ ডেবিট নোট বলে কিছু নেই, সবই ক্রেডিট নোট। ডেবিট নোট এখন অনেকে ইউজ করে, ঠিক আছে, বাট এখন অ্যাকাউন্টিং এ সবই ক্রেডিট নোট, ঠিক আছে? এটা দেখবেন কাজ করতে করতে দেখবেন। আচ্ছা ওই যে আমরা একটু আগে দেখলাম না শো ট্যাক্স নাম্বার শো করবে কিনা, এখানে টিক দেওয়া আছে দেখেন। তারপর ধরেন শো আইটেম কোড দেখাইলাম। এরপর লোগো কোথায় থাকবে, রাইটে থাকবে, মাঝখানে থাকবে, লেফটে থাকবে, এগুলো সেটিংস আর কি। হ্যাঁ, ধরেন আপনি একটা ইনভয়েস পাঠাচ্ছেন, লোগোটা আছে বাম পাশে, কিন্তু আপনার অনেক ইনফরমেশন খেয়ে যাচ্ছে বা লোগোটা বাম পাশে ভালো লাগতেছে না, কী করবেন, এই যে এখানে এসে লোগোটা লেফট সাইডে দিয়ে দেবেন, মানে বাম পাশে সরি রাইট সাইডে দিয়ে দেবেন, তাহলে লোগোটা রাইট সাইডে শো করবে। এখানে দেখেন এই লোগোটা কিন্তু রাইট সাইডেই আছে। আমি যদি স্ট্যান্ডার্ড না, এটা আমি একটু অপশনে গিয়ে এডিট করি, এটা লেফট সাইডে দিলাম, দিয়ে আমি এটাকে সেভ করলাম। এখন রাইট সাইডে দেখা গেল। আচ্ছা এটা মনে মূল ইয়েতে যা দেখাবে আর কি লেফট সাইডে, ঠিক আছে, বাট এই লোগোটা আমি রাইট সাইড চাই না, আমি চাচ্ছি এখানে, বুঝতে পারলেন তো? হ্যাঁ, এটাই তো সমস্যা, এটা আগে থেকে ভিউ করা যায় না, এটা সেভ করার পর পরে দেখা যাবে একবারে। আবার কুইক বুক এটা দেখা যায়, কুইক বুকের পাশেই দেখা যায় এটা কেমন দেখাবে, কালার চেঞ্জ করলে কেমন দেখাবে, ফন্ট চেঞ্জ করলে কেমন দেখাবে, কুইক বুকে দেখা যায়। ওকে, তো এই জিনিসগুলা আমরা একটু ঘেটে দেখবো আর কি। এটা আপনারা এখনই কিছু করেন না, এটা থাকুক, এটা আমরা যখন কাজ করব পরে যে আপনি করবেন। ওকে, হ্যাঁ এটা পরে যখন ট্রানজ্যাকশন করব তখন যে করবেন এটা, বাট এটা আমি আপাতত দেখায় রাখলাম। আচ্ছা এরপর পেমেন্ট সার্ভিস না, এটা অনলাইন পেমেন্টের ক্ষেত্রে। এখন অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আপনার আমার কি স্টার্ট সেট আপ যদি দেই, এই মুহূর্তে আপনার আমার পেমেন্ট দেওয়া সেট আপ করার মতো কিছু নাই, কারণ অনলাইন পেমেন্ট আপনি কীভাবে করবেন, এখানে আপনার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড লাগবে। ওকে, আর এই জিনিসগুলো আপনাকে ক্লায়েন্ট কখনো করতেও দিবে না, তার ব্যাংকের ইনফরমেশন, তার কার্ডের ইনফরমেশন সে নিজে এখানে ডিল করবে, এটা আপনাকে করতে দিবে না। ওকে, যার কারণে আমাদের এটা আসলে করে লাভ নাই।
এরপর হচ্ছে ইমেল সেটিংস। ইমেল সেটিংসটা ইম্পর্টেন্ট আছে। ইমেল অ্যাড্রেস আমার এটা টেমপ্লেট, এখানে দেখেন 8টা টেমপ্লেট আছে। আমি যদি একটু এডিট করি, 8টা টেমপ্লেট আছে। কি সেলস ইনভয়েস, সেলস ইনভয়েসের কি কি ইমেল যাবে এটা একটু যদি আমরা ওপেন করি দেখি। দেখেন এই যে সেলস ইনভয়েসে এখানে দেখেন কি অনেক কথাবার্তা লেখা আছে। কি লেখা আছে? হাই কন্ট্যাক্ট ফার্স্ট নেম, মানে যাকে পাঠাচ্ছেন তার ফার্স্ট নেম অটোমেটিক্যালি চলে আসবে। যখন আপনি একটা ইনভয়েস করবেন, তার যার নামে ইনভয়েস করছেন তার নামটা এখানে চলে আসবে। হেয়ার ইজ ইনভয়েস, ইনভয়েস নাম্বারটা অটোমেটিক চলে আসবে, কারেন্সি কোড অটোমেটিক চলে আসবে। এই একটা ইয়ে আছে যে তোমাকে আমি একটা ইনভয়েস পাঠাচ্ছি এরকম এরকম, ঠিক আছে। আর আপনি চাইলে এটা এডিট করে ঠিকও করতে পারেন। আপনি চাইলে মনে করতে পারেন যে আমার এটা দিয়ে হবে না, আমি আরেকটু ডিফারেন্ট ওয়েতে লিখব, ক্লায়েন্ট মনে করতে পারে। সেটা দিয়ে যদি আপনি সেভ করেন তাহলে ওনাকে যে আপনি ইনভয়েস পাঠাবেন, এই সেভ যদি করেন তাহলে এই যে সেলস ইনভয়েস যেটা পাঠাবেন সেটা যা সেল লিখে সেভ করবেন সেটাই যাবে, বুঝছেন। তবে এগুলো হচ্ছে কি, এগুলো নর্মালি ওরা যেটা দিচ্ছে এটা একদম পারফেক্ট আছে। আপনি এগুলো ওপেন করে দেখবেন। ক্রেডিট নোট এটা ওপেন করেন। ক্রেডিট নোট কি হিসেবে দেখেন, সাবজেক্টের মেসেজের সাবজেক্ট লাইন কি থাকবে? ক্রেডিট নোট, ক্রেডিট নোট নাম্বারটা থাকবে ফ্রম, এই আপনার বিজনেসের নাম থাকবে, ফর কন্ট্রাক্ট নাম থাকবে, কার কাছে যাবে এটা থাকবে সাবজেক্ট লাইন, অটোমেটিক থাকবে। এটা এটা আপনাকে আর লিখে দিতে হবে না কোনো কিছু, ওকে। এরপর কন্ট্রাক্টের ফার্স্ট নেম থাকবে, যাকে পাঠাচ্ছেন। তারপর দেখেন এই যে এই জিনিসগুলো দেখবেন যে ওখানে কি কি লিখছে, ভিউ ইউর ক্রেডিট নোট অনলাইন, এখানে একটা লিঙ্ক থাকবে, ইনভয়েস লিঙ্ক থাকবে, ওকে। তো মোটামুটি এখানে যে মেসেজগুলো দেওয়া আছে, যেটার ক্ষেত্রে রেমিটেন্সের ক্ষেত্রে, রিসিপ্টের ক্ষেত্রে কোনটা যাবে, পারচেজ অর্ডারের ক্ষেত্রে কোনটা যাবে, কোটের ক্ষেত্রে কোনটা যাবে, এখানে আপনি অ্যাড আরও করতে পারবেন, ঠিক আছে। এগুলো নর্মালি যেগুলো দেওয়া আছে এগুলো মোটামুটি ঠিক আছে। আপনি অ্যাড করলে আরও অনেক কিছুর ক্ষেত্রে অ্যাড করবেন, এগুলো আস্তে আস্তে অ্যাড করবেন। এগুলো শুরুতেই ধরেন আমি এখন ট্রানজাকশনই জানি না, বাট আমি ওগুলো অ্যাড করে রাখছি, এরকম করে আপনি যখন ট্রানজাকশন করতে থাকবেন তখন আপনি মেসেজে কী যাবে এটা আপনি নিজেই বুঝতে পারবেন, ওকে। রেমিটেন্স হচ্ছে, ধরেন আপনি আমার কাছে টাকা পাবেন, আপনি আমার কাছে টাকা পাবেন 100 টাকা পাবেন। আমি আপনাকে 100 টাকা আজকে দিয়ে দিচ্ছি ব্যাংকে। আজকে কী বার? শনিবার। ধরেন আমি অনলাইন ট্রান্সফার করছি শনিবার, বাট টাকাটা আপনি পাবেন কিন্তু আগামীকাল। তো আমার এখান থেকে একটা রেমিটেন্স অ্যাডভাইস, একটা নোট ক্রিয়েট হয়, এটা আমি আপনাকে পাঠাবো। এইটা পাঠানোর সময় মেসেজ কী যাবে? আমি এখান থেকে কনফার্ম করতেছি যে আমি টাকাটা আপনাকে সেন্ড করছি, বাট আপনি এখন ব্যাংকে পাননি। আপনি ব্যাংকে পাওয়ার পর আপনি কনফার্ম হবেন, তখন এটাকে বলে রেমিটেন্স বা রেমিটেন্স অ্যাডভাইস বলে, বুঝছেন। এই নোটটা পাঠানোর সময় মেসেজ কি থাকবে সেটা এখানে বলা আছে। এই যে রেমিটেন্স হয়ে গেল, এই যেটা দেখেন, হিয়ার ইজ ইউর রেমিটেন্স অ্যাডভাইস ফর দ্য পেমেন্ট অফ এত টাকা, সাপ্লাই টোটাল না, কারেন্সি কোড বলতে এখানে টাকাই থাকবে, এত টাকার বা এত ডলারের বা এত পাউন্ডের আপনার যে যেটা ছিল পেমেন্ট ছিল সেটা আমি করে দিচ্ছি, হ্যাঁ। রেমিটেন্স অ্যাডভাইস চলে গেছে আপনার কাছে। এই যে অ্যাডভাইসটা যে আপনি দিবেন, সেই অ্যাডভাইসের মেসেজ কী থাকে, আপনি চাইলে এটা ইনস্ট্যান্ট চেঞ্জ করেও দিতে পারবেন। যখন আপনি দিচ্ছেন ইনস্ট্যান্ট ফেলে দিয়ে চেঞ্জ করে নতুন করে দিতে পারবেন, অসুবিধা নেই, ওকে। এরপরে ইমেল গেল। এখন আসেন 0 to 0। এই 0 to 0 একটা ফিচার আছে, ফিচারটা আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। এই ফিচারটা আমি নিজে কখনোই এনাবল করতে পারিনি, আমি নিজেও পারিনি। এটা যদি আপনি ওপেন করেন, ওপেন করলেও দেখেন 0 to 0, এই যে দেখেন ইওর 0 নেটওয়ার্ক কি একটা কি আছে না, এই কিটা কপি করে যদি আপনি অন্য কোনো 0 ইউজারকে দেন তাহলে 0 to 0 ডাটা ট্রান্সফার করা যায়, এটা আমি শুনেছি, কিন্তু আমি নিজে এটা কখনো করতে পারিনি। সিস্টেমটাকে আমি অনেকবার চেষ্টা করছি, হয় নাই। তো এই 0 to 0টা যদি আপনাদের দেখি কোর্স চলাকালীন সময়ের মধ্যে আমি বের করতে পারি, আমি দেখাই দেবো। আর বের করতে না পারলে ক্লায়েন্টকে বলবেন যে তুমি এটা দেখাই দেবো, ঠিক আছে। ফিচার আছে কিন্তু আমি এখান থেকে কোনো কারণে এনাবল করতে পারি না এখন। কিন্তু এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ওই যে নেটওয়ার্ক কিটা কপি করে দিলে 0 থেকে 0 ডাটা ট্রান্সফার করা যায়।
এরপর বলছে কাস্টম কন্ট্যাক্ট লিঙ্ক। এখানে বলছে অ্যাড এ কাস্টম লিঙ্ক। এইটা হচ্ছে যদি আপনি ধরেন আমি 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 টেক্সট বলে আমি টেক্সটের কাজ করি, হ্যাঁ, এখানে http text.com, আমি ধরেন টেক্সট নামে একটা কি দিলাম, ইউআরএল দিলাম, দিয়ে আমি এখানে সেভ করে রাখলাম। এখানে আপনি বিভিন্ন ধরনের ইউআরএল সেভ করতে পারবেন যেগুলো আপনার রেগুলার কাজে লাগে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি মনে করেন ভেন্ডর ওয়েবসাইট, আপনি এখানে লিঙ্ক করে রাখবেন, ভেন্ডরের নাম লিখবেন, এখানে তার ইয়েটা দিবেন, ইউআরএলটা দিবেন, দিয়ে সেভ করে দেবেন। ওকে, তাহলে কি হবে, এইটা আসলে কিছুই না, এইটা হলো যে আপনি যদি কোনো লিঙ্ক সেভ করে রাখেন ভবিষ্যতে যাতে ক্লিক করে ওয়ান ক্লিকে পেয়ে যাবেন। ওকে, তাহলে এইটা হচ্ছে মোটামুটি আপনার জেরোর কোম্পানির সেটিংস, ঠিক আছে? মানে সেটার ইনফরমেশন দিয়ে সেটিংস করবেন, বাট প্রত্যেকটা ক্লায়েন্টের সেটিংস কিন্তু ডিফারেন্ট। সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে ইনফরমেশনগুলো দিবে, যদি তার সেটিংস করতে হয় দিবে। কিন্তু ধরেন আপনারা আসলে এই অবস্থায় মানে কোনো কোম্পানি পাওয়াটা টাফ, একবারে নতুন, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, ওরা একটু বেশি চালাক, তো ওরা নিজেরা আগে মানে ওপেন করে নিজেরা আগে কিছুদিন চালায়, চালানোর পর যখন দেখে যে একদম মানে খিচুড়ি পাকায় ফেলছে আর কিছু করতে পারে না, তখন সে অ্যাকাউন্টেন্ট, বুঝতে পারছেন? তো এগুলো দেখবেন যে ও নিজেই করে রাখছে অথবা সেটিংস উল্টা করে রাখছে, আপনাকে গিয়ে এগুলো একটু দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ও যেটা করে রাখছে ওটাকে আপনার ঠিকঠাক করে দিতে হবে। তবে এই ধরনের জিনিসগুলো ওরা বুঝে, নর্মালি এই সেটিংসগুলো যদি ক্লায়েন্টের হয় বেশিরভাগই দেখবেন করতে হবে না। তাহলে আপনাদের গত ক্লাস ছিল মানে অ্যাকাউন্ট ওপেন করেছেন, একটা কোম্পানি অ্যাড করেছেন। আজকে হচ্ছে সেই অ্যাড করা কোম্পানির সেটিংস কিভাবে করবেন। এই যে এখান থেকে সেটিংসে আসবেন, এসে এই সেটিংসগুলো আপনারা দেখবেন। নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ট্রানজ্যাকশন করতে গেলে যেই এলিমেন্টগুলো লাগবে সেই এলিমেন্টগুলো আমরা সিস্টেমে অ্যাড করব। একটা ট্রানজ্যাকশন বলতে ধরুন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে আপনি ধরেন আমি প্রোডাক্টটা বিক্রি করবো, প্রোডাক্ট আমার সিস্টেমে লাগবে, একটা রিমোট নামে একটা কিছু আমার এই সিস্টেমে থাকতে হবে, তাহলে আমি বিক্রি করবো কীভাবে? তার মানে প্রোডাক্টটা আমার সিস্টেমে এন্ট্রি করতে হবে। দ্বিতীয় হচ্ছে কার কাছে বিক্রি করব, সেই আমার কাস্টমারটা আমার সিস্টেমে থাকতে হবে। অমুক এন্টারপ্রাইজের কাছে আমি রিমোটটা বিক্রি করতেছি, এটা দেখাইতে গেলে আমার দূরে থাকতে হবে। এখন কথা হচ্ছে এই যে প্রোডাক্টটা আমার কাছে আসছে, এটা কার কাছে আমি কিনছি, তাহলে সেই লোকটাও থাকতে হবে। তাহলে আমার সাপ্লায়ার, আমার প্রোডাক্ট, আমার কাস্টমার থাকতে হবে। এই প্রোডাক্টের রেট থাকতে হবে, রেট কত রেটে কিনছি, কত রেটে বিক্রি করবো। রেট যদি না দেন তাহলে তো প্রফিট অ্যান্ড লস বের করতে পারবে না। ওকে, এরপরে এই প্রোডাক্টের কোয়ান্টিটি থাকতে হবে, কতগুলো কিনছি, আমার সিস্টেমে কতগুলো আছে। আমার সিস্টেমে আছে 50টা, আমি তো 52টা বিক্রি করতে পারবো না। রাইট, ইনভেন্টরি আছে, কারণ আপনার ফিজিক্যাল প্রোডাক্ট তো ইনভেন্টরি তো থাকতেই হবে। ওকে, এরপরে ধরেন এই যে আমি একটা বিক্রি করব, এই বিক্রি করতে গেলে আমার এখানে ট্যাক্স রেট অ্যাড করতে হবে, প্রতিটা ট্রানজ্যাকশনে ট্যাক্স আসবে। ট্যাক্সটা কিভাবে করব, এবং এই যে প্রতিটা ট্রানজ্যাকশন করব ট্যাক্স আসবে, যাই বলে প্রোডাক্ট অ্যাড করব, এটার জন্য আমার চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে না? তাই তো, আমরা এই চার্ট অফ অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবো এগুলোতে নেক্সট ক্লাসে আমরা একটা ট্রানজ্যাকশন করতে গেলে যা যা আমার সিস্টেমে ইনপুট দিতে হবে সেগুলো কিভাবে ইনপুট দিব এগুলো দেবে, এবং তারপরে ক্লাসে আমরা ট্রানজ্যাকশনে চলে যাব। তখন আমরা বুঝতে পারবো, তখন এই ট্রানজ্যাকশনগুলো দেখলে বুঝতে পারবেন যে এই যে 3টা ক্লাসে আমরা যা যা করছি এটা কেন করছি, কোথায় কোথায় কাজে লাগে। ওকে, আচ্ছা, আজকে আপনাদেরকে আমি লাস্ট ক্লাসে যা ডকুমেন্ট দিছি ওইটাই আজকে থাকবে, সাথে একটা ভিডিও দিয়ে দেব। আপনাদের হচ্ছে 5386 না, 5386, এটাতে আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি। এই ভিডিওটাতে আপনারা করবেন কি, আচ্ছা এটা কি ম্যাক্সিমাম, ও আচ্ছা
বেশি হয়ে যাচ্ছে। দেখি তো, এটা আমার মনে হয় ইয়াতে আছে, ড্রাইভে আছে, ড্রাইভ লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই যে 0 এক্সাম আছে। কি ব্যাপার, এটা আসবে না? আচ্ছা, এই ভিডিওটা আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দিচ্ছি। ড্রাইভ লিঙ্কটা ওপেন করে ভিডিওটা ডাউনলোড করবেন। ডাউনলোড করলে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে মানে হাউ টু গেট দ্য সার্টিফিকেট, জেরোর সার্টিফিকেট, অ্যাডভাইজার সার্টিফিকেট। তো জেরো শেখার আগে অ্যাডভাইজার সার্টিফিকেট নিয়ে নেবেন। ওকে, ভিডিওটা দেখে বাংলায় বলা আছে কীভাবে নেবেন। নিলে আপনারা দেখবেন যে কোশ্চেন আসবে, কোশ্চেনে অ্যান্সার করবেন। অ্যান্সারটা কী হবে জানেন? অ্যান্সারটা হবে যতক্ষণ পর্যন্ত আপনি রাইট অ্যান্সার দেন ততক্ষণ পর্যন্ত বলবে যে তুমি রাইট অ্যান্সার দাও, মানে ফেল করার কোনো অপশন নেই। 70টার মতো কোশ্চেন সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, অপশন থাকবে। প্রথমে আপনার উপরে একটা আর্টিকেল থাকবে, এটা পড়েন, পড়ে অ্যান্সার দেন। আপনি ধরেন পড়লেন না, 4টা তো, একটা দিলেন বললো রং, দ্বিতীয় দিলেন রং, তৃতীয় দিলেন রং, চতুর্থ দিলেন রাইট। ওকে, ধাপে ধাপে যাবে, কিন্তু আপনি ফেল করতে পারবেন না। ওকে, 70-70ই পাইতে হবে, তা না হলে আপনি তো পাস হবে না। আর ওটা ফেল অপশনই নাই, আপনাকে বললাম তো, একটা রং করবেন, বলে রং, রাইটটা দাও। ওকে, তো এইভাবে এটার কোনো টাইম লিমিট নাই। আপনি ধরেন আজকে 5টা 10টা অ্যান্সার দিয়েছেন, দিয়ে রেখে দিবেন, পরের দিন আবার ওই 10 নম্বর থেকে শুরু হবে। সো আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, আপনাদের কাছে 1 সপ্তাহ সময় আছে, আস্তে আস্তে সময় নিয়ে পরীক্ষাটা দিয়ে সার্টিফিকেটটা নিয়ে নেন। সার্টিফিকেট নিয়ে গ্রুপে দিয়ে দিবেন, সার্টিফিকেট পেয়ে গেছি। আমি তো একদিনই নিয়েছিলাম, আমি বসেছিলাম তো, সকাল থেকে বসে আছি, আজকে আমি এটা শেষ করবই। কিছু কিছু আছে একটু সময় বেশি লাগে, বলে যে এই 4টা লাইন রিঅ্যারেঞ্জ করো, তারপর কোনটা যাবে। 4টা লাইনের রিঅ্যারেঞ্জ যদি করতে চান, এটা কম্বিনেশন হইতে পারবে কয়টা? 64 কম্বিনেশন হইতে পারবে, বুঝছেন? তো এরকম কিছু কিছু জিনিস একটু ভেজাল হবে, সময় লাগবে, বাট নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, চ্যাট জিপিটি দিয়ে করতে পারেন। চ্যাট জিপিটির কাছে অ্যান্সার আছে, অসুবিধা নেই। এটা যেহেতু টাইম বাইন্ডিংস নাই, কোনো অসুবিধা নেই। ওই জেরো তো আর দেখবেন আপনি কেমনি নিয়েছেন, সমস্যা নেই। খালি ঝামেলা হবে একটাই, সেটা হলো যে ফাইবারের পরীক্ষা দেওয়ার সময়, ফাইবারের পরীক্ষাতে ট্যাব চেঞ্জ করা যায় না। আপনি যে ট্যাবে আছেন এই ট্যাব থেকে অন্য ট্যাবে গেলে আপনি এক্সপেল আসবে। ফাইবারের পরীক্ষা, ফাইবারের ক্লাস হবে অনলাইনে, ফাইবারের ক্লাস এখানে হবে না। জেরো শেষ হলে ফাইবারের একটা ক্লাস হবে অনলাইনে। ওকে, সবাই পাশে বসে থেকে অনলাইনে জয়েন করবে। ওটা কেন অনলাইনে হবে বলে দেবো। তাহলে আজকের ক্লাস শেষ, আমি ভিডিওটা অফ করে দিচ্ছি।